যদি তারা নির্বাচিত হন তাহলে ইশতেহার নিয়ে কথা বলতে হবে, জনসংযোগ তৈরি হবে এবং যখন তারা জিতে আসবে, জিতে আসার পর তার নির্বাচন এলাকায় তার ফেরত যেতে হবে। সে যদি ভুল করে তাহলে জনগণের কাছে তিনি দায়বদ্ধ থাকবে, তিনি যদি ভালো কাজ করেন তাহলে জনগণ তার প্রতি প্রশংসা করবে। এবং এইভাবে এক ঝাঁক নারী নেতৃত্ব আসার সুযোগ ছিল, কিন্তু আনফরচুনেটলি আমাদের অভ্যুত্থানের পরে যে পদ্ধতিতে এইভাবে সিদ্ধান্ত হলো সেটা দুর্ভাগ্যজনক, যে এই রুলটাতে এটা ডিসাইড হলো যে আসলে এইভাবে সম্ভব না, এরকম সরাসরি ভোটে এখন নারী নেতৃত্ব সরাসরি নির্বাচনের মাধ্যমে আনা সম্ভব না। সেই রুমে কিন্তু 1% 2% নারীও নাই, অভ্যুত্থান যারা করেছিলেন তাদের প্রতিনিধিত্ব নাই। যারা এই সিস্টেমের মাধ্যমে এসেছে, অর্থাৎ নারী বান্ধব না এমন পরিবেশের মাধ্যমে এসেছে, তারাই ডিসাইড করছেন যে নারীরা পারবে কি পারবে না। আমাদের এই ফাইট আজকে শেষ না, আমাদের এই ফাইটটা চালিয়ে যেতে হবে, যাতে আমরা যে পদ্ধতির কথা বলছি নারী নির্বাচন সরাসরি নির্বাচনের মাধ্যমে নারী প্রতিনিধি আসবে, সেটা আমাদের করতে হবে এবং আরো কি কি স্ট্রাকচারাল চেঞ্জ আমরা করতে পারি নিজের ঐক্যবদ্ধ থাকার মাধ্যমে সেই ব্যবস্থাকে আমাদের নিশ্চিত করতে হবে। শেষ যে কথা বলতে চাই যে আমরা অনেক সময় নারীর ইস্যু বলতে নারীরাই কথা বলতে নারীরাই ইস্যু বলতে চিন্তা করি। আজকে মনে অনেক পুরুষ আছেন, সেটা দেখে আমি আশা নিব এবং আমি আশা করবো যে সামনের বক্তব্যগুলোতে পুরুষ স্পিকাররাও থাকবেন এবং আমাদের সেমিনারটাতে উপস্থিতি আরো বেশি থাকবে, কারণ নারীর ইস্যু শুধু নারী না, নারীর ইস্যু সবাই। এটা একটা জাতীয় ইস্যু, নারীরা পিছিয়ে থাকলে জাতির অগ্রগতি সফল হবে না। তাই সবাই ঐক্যবদ্ধ থেকে আমাদের নারীরা যাতে সক্রিয়ভাবে রাজনীতিতে এবং জাতীয় জীবনে অংশগ্রহণ করতে পারে সেটা আমাদের নিশ্চিত করতেই হবে। সকলকে অনেক ধন্যবাদ। আগে কখনো মিছিলে যুক্ত হয় নাই, আমরা গিয়েছি তাই ওদের মনে হচ্ছে যে এই পদযাত্রার অংশ নিতে সুমাইয়া, তাসফিয়া এবং মেঘলা। তো ওদেরকে আমি জিজ্ঞেস করলাম যে তো তোমরা কি রাজনীতি নিয়ে জানো, কতটুকু জানো? ওদের কথা শুনে আমি খুব অবাক হলাম। ওরা বললো যে আমাদের জন্য তো জানা কঠিন, আমাদের স্কুলে কিছু পড়ায় নাই এগুলো নিয়ে, আমাদের হচ্ছে টিচারের কাছ থেকে শুনতে হয় অথবা সিনিয়র যারা আছে তাদের কাছ থেকে শুনতে হয়, আমাদের স্কুলে কেন পড়ায় না, আমাদেরকে কেন শেখায় না কি হচ্ছে রাজনীতিতে, দেশের কি হচ্ছে। তো এই যে ছোট ছোট মেয়েরাও চিন্তা করছে যে দেশের কি হচ্ছে, ওই অধিকারগুলো কিভাবে পাবে, দেশ কিভাবে চলে, রাষ্ট্র কিভাবে চলে, অধিকারগুলো হরণ হচ্ছে কিনা, এই যে নতুন একটা জোয়ার এসেছে ছেলে মেয়ে সবার মধ্যেই আমরা দেখেছি, বিশেষ করে মেয়েরা হয়তো আগে রাস্তায় নামেনি, আগে কথা বলার সুযোগ পাইনি, তারাও যে সামনে আসছে, এই ব্যাপারটা আমাদের লালন করতে হবে। ওরা যাতে রাজনীতিতে থাকতে পারে, দেশ নিয়ে ভাবতে পারে, রাজনীতি না করলে দেশ নিয়ে ভাবতে পারে, কথা বলতে পারে এবং সেই পরিবেশটা যাতে তৈরি হয় সেটা আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে। আমরা নারীদেরকে যদি পিছিয়ে রাখি তাহলে দেশের অগ্রগতি সম্ভব না। আমাদের সমাধানের পথ তো অনেক, আমি দুটো স্পেসিফিক বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে পরিবেশ। আমরা অনেকেই বলছি যে নারীদের রাজনীতিতে আসা প্রয়োজন, পাবলিক লাইফে আরো বেশি সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন, এটা অবশ্যই প্রয়োজন। সাথে সাথে মাথায় রাখতে হবে পরিবেশটা কি তাদের জন্য নিরাপদ কিনা। পরিবেশটা যদি এত আনফ্রেন্ডলি হয়, এতটা বৈরী হয়, তাহলে আমরা এই যে আহ্বান করছি নারীদেরকে আসার জন্য, এই বৈরী পরিবেশে এসে তারা টিকতে পারবে না, তখন আবার দেখানো হবে যে নারীরা ফেলিয়ার, তারা পারে না। সুযোগ ছিল কিন্তু এসেছে, টিকতে পারে নাই, কিন্তু টিকানোর যে কোনো ব্যবস্থা সেখানে ছিল না, কোনো পরিবেশ সেখানে ছিল না, সেই কথাটা আর সামনে আসবে না। আমাদের অভ্যুত্থানের পরে অনেক নারী ঘরে ফিরে গেছেন, অনেক নারী এখনো আছেন, রাজপথে আছেন, অনেক বাধা বিপত্তি সত্ত্বেও রাজপথে আছেন। প্রতিদিন বিভিন্ন ধরনের মিথ্যা অবদান, মিথ্যা প্রপাগান্ডা তাদের বিরুদ্ধে করা হচ্ছে, তারপরে ওনারা আছেন। এবং এইটা যাতে আমাদের নতুন যারা আসবে তাদের ক্ষেত্রে না হয়, সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে, সেই পরিবেশ আমাদের নিশ্চিত করতে হবে। না হলে এই সভা সেমিনারে আমরা কথা বলবো, কিন্তু আসলে বাস্তব মাঠে ফিরে গিয়ে তখন আর নারীদেরকে খুঁজে পাওয়া যাবে না, এবং এই ডিসসার্ভিস আমরা যাতে আর না করি। এবং আমি চাইবো সকল রাজনৈতিক দল, যুব শক্তি, এনসিপি, আরো যারা রাজনৈতিক দল আছে, রাজনৈতিক পক্ষ আছে, সবাই এক হয়ে নারীদের সুস্থ, সুন্দর, নিরাপদ পরিবেশ তৈরিতে কাজ করবে। যেমন আমি পার্টি প্রকল্পে আমরা আরেকটা সমাধানের কথা বলছি, যেটা খুবই সিস্টেম স্ট্রাকচারাল চেঞ্জ, যেটা দীর্ঘ মেয়াদে নারী নেতৃত্ব উঠে আসার একটা প্রক্রিয়া তৈরি করবে। আমাদের সংসদে যে 50টা সংরক্ষিত নারী আসন আছে, আপনারা অনেকেই জানেন, তবে যেই ব্যবস্থায় 50টা সংরক্ষিত নারী আসনে নারী এমপিরা যান, সেটা হচ্ছে দলের
কোন নেতার মনোনয়নের মাধ্যমে, তারা সরাসরি ভোটের মাধ্যমে সেই সংরক্ষিত আসনগুলোতে যান। যেহেতু জনগণের সরাসরি ভোটে যাচ্ছেন না, দলের কোন নেতার মনোনয়নের মাধ্যমে যাচ্ছেন, তার দায়বদ্ধতা সেই দলের প্রতি থাকে, দলের নেতার প্রতি থাকে, জনগণের প্রতি দায়বদ্ধতা থাকার সুযোগটা হয় না। তারপর যখন উনি সংগঠিত আসনে যাচ্ছেন, যেহেতু তার কোনো কনস্টিটিউয়েন্সি নাই, কোনো নির্বাচনী এলাকা নাই, তিনি কার সাথে কাজ করবেন, কার জন্য কাজ করবেন, জনগণের জন্য কাজ করার জায়গাটাও কম থাকে। আবার জনগণও এখানে বঞ্চিত হয়। কোন এমপি সংসদে যাবে, আমার হয়ে কথা বলবে, সেইটা বাছাই করার সুযোগ তো জনগণের থাকার কথা। কিন্তু যখন সংযুক্ত আসনে মনোনয়নের মাধ্যমে নারী এমপিরা নির্বাচিত হচ্ছে, তখন জনগণের আর কোনো রায় দেওয়ার সুযোগ থাকে না। আমরা বলছি যে সংযুক্ত নারী আসনে সরাসরি যাতে নির্বাচন হয়। আমরা নাগরিক কমিটিকে বলেছিলাম, নাগরিক পার্টিকে বলেছিলাম এবং বলেছিলাম যে 50 থেকে যাতে 100 করা হয়, ন্যূনতম 25% তাহলে আমাদের নারী সংসদ থাকবে।